আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন বাজারে টাকার প্রবাহ কে নিয়ন্ত্রণ করে? সুদের হার কেন বাড়ে বা কমে? আর কিভাবে এই সব কিছু আমাদের জীবনকে প্রভাবিত করে? এর পেছনে কিন্তু কাজ করছে এক বিশাল শক্তি, আর তা হল দেশের কেন্দ্রীয় ব্যাংক। প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে শক্তিশালী একটি টুল, ওপেন মার্কেট অপারেশন বা ওএমও সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে সহজ ভাষায় উপস্থাপন করছি। চলুন গভীরে ডুব দেওয়া যাক। চলুন ব্যাপারটাকে একটু সহজ করে ভাবা যাক। আমাদের দেশের পুরো অর্থনীতিতে যে পরিমাণ টাকা ঘুরছে তাকে যদি একটা বিশাল জলাধারের সাথে তুলনা করা হয়, তাহলে বাংলাদেশ ব্যাংক হল সেই জলাধারের দক্ষ ইঞ্জিনিয়ার। আর এই ইঞ্জিনিয়ারের হাতেই আছে সেই সব যন্ত্রপাতি যা দিয়ে তিনি প্রয়োজন মতো পানির প্রবাহ অর্থাৎ টাকার যোগান বাড়াতে বা কমাতে পারেন। এই পুরো ব্যাপারটা বুঝতে আমরা মোট 5টি ধাপে এগোব। প্রথমে জানব এই ওপেন মার্কেট অপারেশন জিনিসটা আসলে কি। এরপর দেখব প্রচলিত আর ইসলামী ব্যাংকগুলোর জন্য কি কি টুলস আছে। তারপর আলোচনা করব কখন স্থায়ীভাবে টাকার যোগানে পরিবর্তন আনা হয়, আর সবশেষে জেনে নেব এই খেলার মূল নিয়মগুলো কি কি। তো সবার আগে চলুন জেনে নিই এই ওপেন মার্কেট অপারেশন বা ওএমও আসলে কি, আর কেনই বা এটা অর্থনীতির জন্য এতটা গুরুত্বপূর্ণ। আমাদের অর্থনীতির এই যে বিশাল জলাধার, এটি নিয়ন্ত্রণের পুরো দায়িত্ব কিন্তু বাংলাদেশ ব্যাংকের হাতে। আর ওএমও হল তাদের টুলবক্সের সবচেয়ে জরুরি হাতিয়ারগুলোর একটা, যা দিয়ে তারা দেশের মুদ্রানীতি আর আর্থিক স্থিতিশীলতা বজায় রাখে। যদি একদম বইয়ের ভাষায় বলি, ওএমও হল এমন কিছু কৌশল যার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে থাকা টাকার পরিমাণ মানে তারল্য নিয়ন্ত্রণ করে। এর মূল উদ্দেশ্য তিনটে: মুদ্রানীতি বাস্তবায়ন করা, টাকার সরবরাহ ঠিক রাখা আর সুদের হারকে স্থিতিশীল রাখা। মানে এত সব কিছুর পেছনের আসল উদ্দেশ্যটা কিন্তু একটাই, দেশের টাকার বাজারকে স্থিতিশীল রাখা। যখন ব্যাংকগুলোর হাতে বেশি টাকা চলে আসে তখন সেটা তুলে নেওয়া, আবার যখন টাকার টান পড়ে তখন নতুন করে টাকা সরবরাহ করা। একদম নিখুঁত ভারসাম্য রাখার চেষ্টা আর কি। বেশ, তাহলে প্রচলিত ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের টুলবক্সে ঠিক কি কি যন্ত্রপাতি আছে, চলুন এবার সেদিকে নজর দেয়া যাক। এই টুলকিটটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো টাকা যোগান দেওয়ার জন্য, আর একটা হলো অতিরিক্ত টাকা তুলে নেওয়ার জন্য। যখন ব্যাংকগুলোর হঠাৎ টাকার দরকার হয় তখন বাংলাদেশ ব্যাংক রেপো বা এসএলএফ-এর মাধ্যমে টাকা দেয়। আর যখন সিস্টেমে অতিরিক্ত টাকা জমে যায় তখন এসডিএফ বা বিবি বিল ব্যবহার করে সেই টাকাটা শুষে নেয়। এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেপো। ব্যাপারটা খুব সহজ। ধরুন কোনো একটা ব্যাংকের হঠাৎ টাকার দরকার হলো, তখন সে তার কাছে থাকা সরকারি সিকিউরিটিজ মানে ধরুন বন্ড বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রেখে অল্প সময়ের জন্য টাকা ধার নেয়, আর কথা দেয় যে নির্দিষ্ট সময় পর সুদসহ টাকাটা ফেরত দিয়ে নিজের সিকিউরিটিজ ছাড়িয়ে নেবে। এই পুরো লেনদেনটা দুটো ধাপে হয়। প্রথম ধাপে ব্যাংকটা বাংলাদেশ ব্যাংককে সিকিউরিটিজ দিয়ে টাকাটা নেয়, আর দ্বিতীয় ধাপে ওই নির্দিষ্ট সময় পর মূল টাকা আর তার ওপর ধার্য সুদ ফেরত দিয়ে নিজের সিকিউরিটিজগুলো ফিরিয়ে আনে। এটা একটা পুরোপুরি দ্বিমুখী লেনদেন। এখানে হেয়ার কাট নামে একটা মজার জিনিস আছে। ধরুন কোনো ব্যাংক ১০০ টাকার সিকিউরিটিজ জামানত রাখল। বাংলাদেশ ব্যাংক কিন্তু তাকে পুরো ১০০ টাকাই ধার দেবে না, দেবে হয়তো ৯৫ টাকা। এই যে ৫ টাকার গ্যাপ, এটাই হলো হেয়ার কাট। এটা আসলে কেন্দ্রীয় ব্যাংকের জন্য একটা সেফটি নেট, যাতে কোনো ঝুঁকি তৈরি না হয়। বাংলাদেশে তো এখন ইসলামী বা শরিয়া ভিত্তিক ব্যাংকিংও অনেক জনপ্রিয়, কিন্তু তাদের জন্য তো সুদের লেনদেন নিষিদ্ধ। তাহলে তাদের তারল্য ব্যবস্থাপনা কিভাবে হয়, চলুন এবার সেটাই দেখি। ইসলামী ব্যাংকিংয়ের একদম মূল ভিত্তিটাই হল সুদ বা রিবা থেকে দূরে থাকা। তাই তাদের জন্য যে টুলগুলো ডিজাইন করা হয়েছে সেগুলো সম্পূর্ণ ভিন্ন এবং শরিয়ার নীতির উপর ভিত্তি করে তৈরি। প্রচলিত ব্যাংকগুলো যেখানে রেপো ব্যবহার করে, সেখানে ইসলামী ব্যাংকগুলো ব্যবহার করে ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি বা আইবিএলএফ। এটা কিন্তু কোনো ঋণ নয়, বরং এটা মুদারাবা নীতির ওপর ভিত্তি করে একটা অংশীদারিত্বের চুক্তি। এখানে বাংলাদেশ ব্যাংক হয় বিনিয়োগকারী আর বাণিজ্যিক ব্যাংক হয় সেই টাকার ব্যবস্থাপক।
এরপর লাভ হলে তা আগে থেকে ঠিক করা অনুপাতে দুজনের মধ্যে ভাগ হয়ে যায়। আমরা এতক্ষণ স্বল্পমেয়াদী ব্যবস্থাপনার কথা বললাম, কিন্তু মাঝে মাঝে অর্থনীতিতে দীর্ঘমেয়াদের জন্য মানে স্থায়ীভাবে টাকার পরিমাণ বাড়াতে বা কমাতে হয়, তখন কি করা হয়? এই কাজটা করা হয় আউটরাইট ট্রানজ্যাকশনের মাধ্যমে। এখানে বাংলাদেশ ব্যাংক কোনো অস্থায়ী চুক্তিতে যায় না। তারা সরাসরি খোলা বাজার থেকে সরকারি সিকিউরিটিজ কেনে অথবা নিজের কাছে যা আছে তা বিক্রি করে দেয়। এর প্রভাবটা হয় দীর্ঘমেয়াদী। মনে রাখতে হবে, এটা কিন্তু রেপোর মতো কোনো অস্থায়ী ব্যবস্থা নয়। বাংলাদেশ ব্যাংক যখন সিকিউরিটিজ কিনে নেয়, তখন বাজারে স্থায়ীভাবে টাকার সরবরাহ বেড়ে যায়, আর যখন বিক্রি করে তখন স্থায়ীভাবে কমে যায়। এটা মুদ্রানীতির একটা খুবই শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ। আচ্ছা, এই যে এত এত লেনদেন হচ্ছে, এর তো কিছু নিয়মকানুন থাকবে, তাই না? একদম ঠিক। চলুন, এই খেলার নিয়মগুলো কি কি তা জেনে নেওয়া যাক। সব লেনদেনের জন্য কিন্তু যে কোনো সিকিউরিটিজ ব্যবহার করা যায় না। যেমন রেপো বা এসএলএফের জন্য ট্রেজারি বিল বা বন্ড ব্যবহার করতে হয়, আর সেখানে 5% হেয়ারকাট প্রযোজ্য। ঠিক একইভাবে ইসলামী ব্যাংকগুলোর জন্য যে আইবিএলএফ সুবিধা আছে, তার জন্য বাংলাদেশ সরকার ইনভেস্টমেন্ট সুকুক বা বিজিআইএস ব্যবহার করা হয়, আর হেয়ারকাটের হারটাও একই 5%। নিয়মগুলো কিন্তু বেশ কড়া। যেমন কোনো ব্যাংক যদি সময়মতো টাকা ফেরত দিতে না পারে, তাহলে বাংলাদেশ ব্যাংকের পুরো অধিকার আছে তার জামানত হিসেবে রাখা সিকিউরিটিজ বিক্রি করে দেওয়ার। সব লেনদেন একই দিনে নিষ্পত্তি করতে হয়, মানে আজ চুক্তি হলে আজই টাকা দেওয়া নেওয়া শেষ। আর জামানত হিসেবে রাখা সিকিউরিটিজ দিয়ে ব্যাংক তার এসএলআর বা বিধিবদ্ধ তারল্য অনুপাতের শর্ত পূরণ করতে পারবে না। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার গুছিয়ে নিই। আমরা কি কি জানলাম? ১. ওএমও হল টাকা ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের মূল চাবিকাঠি। ২. টাকা সরবরাহ করার জন্য আছে রেপো বা আইবিএলএফ, আর তুলে নেয়ার জন্য আছে এসডিএফ বা বিবিবিল। ৩. ইসলামী ব্যাংকগুলোর জন্য সুদমুক্ত একটা আলাদা শক্তিশালী ব্যবস্থা আছে। আর সবশেষে পুরো সিস্টেমটাই চলে কিছু কঠোর নিয়মকানুনের মধ্য দিয়ে, যা আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে বিশ্ব অর্থনীতি এত দ্রুত পাল্টাচ্ছে, এর সাথে তাল মিলিয়ে আর্থিক স্থিতিশীলতা ধরে রাখতে আমাদের দেশের এই মুদ্রানীতির টুলগুলোকে ভবিষ্যতে আর কতটা বিকশিত হতে হবে? আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।